এনসিপির সমাবেশ কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জের সহিংস ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আবারও বেড়েছে উৎকণ্ঠা। ওই ঘটনায় কয়েকজন হতাহত হবার পর গোপালগঞ্জে জারি করা হয় কারফিউ। এমন সহিংসতায় দেশব্যাপী ক্ষোভ বিক্ষোভের পাশাপাশি বইতে থাকে নিন্দার ঝড়। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, সতর্ক না হলে গণতন্ত্র বিরোধী অপশক্তি সুযোগ পাবে। গোপালগঞ্জের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতিকে জটিল মেরুকরণ থেকে রক্ষা করতে হবে এবং এদের বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা নিতে হবে। যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনগত তো আছে, এবং এদেরকে আইডেন্টিফাই করতে হবে এরা কোত্থেকে আসছে, কারা এর পেছনে কী আছে, এটা রুটে যেতে হবে তো, তাই না? নতুন মেরুকরণের কিছু নাই। তাদের রাজনীতিতে ফিরে আসার তো কোনো সুযোগ নেই, পেশি শক্তি দিয়ে কোনো আসার কোনো সুযোগ নাই। সেটা বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে প্রতিরোধ করবে। জামায়াত সহ অন্যান্য দলের নেতারাও গোপালগঞ্জের ঘটনায় উদ্বিগ্ন। তাদের দাবি, রাজনীতির ঘোলাটে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হলে সামনে পরিণতি ভয়াবহ হতে পারে। গণতান্ত্রিক উত্তরণের পথে না গেলে যত এটা বেশি অনিশ্চিত থাকবে, তত বেশি ভাগ বিভাজন, হিংসা, বিভেদ, নৈরাজ্য, অরাজকতা, এটার কিন্তু আশঙ্কাটা বাড়বে। এবং তাতে পতিত ফ্যাসিবাদের ফিরে আসার জমিনটা পরোক্ষভাবে আমরা কিন্তু তৈরি করে না দিই, সেটা কিন্তু একটা বাস্তব একটা আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য, সোচ্চার থাকার জন্য, যেন ফ্যাসিবাদের শেষ যে অংশটুকু এখানে আছে তারা যাতে আর জনগণকে কোনোভাবে কষ্ট দিতে না পারে। রাজনীতির গতিপথ নিয়ে দুশ্চিন্তা দিন দিনই বাড়ছে উল্লেখ করে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আনইনটেন্ডেডলি, মানে আপনি চান নাই, কিন্তু ঘটনাটা ঘটে গেল কি, যে পুরো গোপালগঞ্জবাসী রাস্তা আটকে তারাও আরেকটা অপরাধ করলো, তারা তাদেরকে গণতান্ত্রিক অধিকার দিল না। এখন ভবিষ্যতে যদি আমরা এইভাবেই অগ্রসর হই, তাহলে অনিবার্য পরিণতি হবে একটা গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধ দিয়ে আমরা কিন্তু গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারবো না। সমন্বিত উদ্যোগ ও সর্বদলীয় ঐক্য ছাড়া কোনো সমস্যারই সমাধান হবে না বলেও মনে করেন এ রাজনীতি বিশ্লেষক। সলিউশনের প্রস্তাবটা হলো। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের আলোকিত এক নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যার নাম উঠলেই সবার চোখে ভাসে নিঃস্বার্থ এক আহ্বান, পানি লাগবে, পানি। 18 জুলাই 2024 মুগ্ধকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজের দৃশ্য এটি, যেখানে দেখা যায় আততায়ীর গুলিতে উত্তরার আজমপুর সড়কে লুটিয়ে পড়ে মেধাবী এই ফ্রিল্যান্সার। জমজ হবার কারণে মুগ্ধর আয়না ছিল স্নিগ্ধ, সবাই তাকে দেখে যেন মুগ্ধকেই স্মরণ করে। আর তাই শূন্যতার বোধটাও তার বেশি, যা একসময় জল হয়ে ধরা দেয় চোখের কোণে। নিজের মতন দেখতে একটা মানুষ, যে ছোট থেকে যার সাথে একসাথে বড় হয়েছে, তার মৃতদেহটা দেখতে, তাকে কবরস্থ করতে কিরকম মনে হয়েছে, সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতন না। সময়ের পালা বদলে আবারও হাজির 18 জুলাই। পোশাকে থাকা ঘ্রাণে আদরের ছেলেকে খুঁজে ফেরেন এক সন্তানহারা পিতা। সে যে মারা গেছে বা মারা যাবো আমরা গুণা করে চিন্তা করি নাই, কারণ সে তো সবসময় সেবামূলক কাজে ছিল। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের গতি নিয়ে ক্ষোভ ছিল স্বজনদের কণ্ঠে। ফুটেজ সংগ্রহ করে দেবার পরও জড়িতদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতাকে তুষছেন তারা। বিচারের গতি তো নাই বললেই চলে। এইভাবে যদি বিচারের দৃশ্যমান যদি কোনো কিছু না হয়, তাহলে তো আমরা আসলে ফ্রাস্ট্রেশনে ভুগি। 1 বছর হয়ে যাবে, বিচারের কোনো একটা অগ্রগতি হবে না, সেটা তো কাম্য না। আসল ঘটনাটি বের করে নিয়ে আসে, সেটা আমরা নিজেরাই করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই যে মুগ্ধর রিলেটেড কাউকে আজ পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়েছে। গেল বছরের মূল্যায়নে শহীদদের আত্মত্যাগের প্রাপ্তি কতটুকু, সেই প্রশ্নের উত্তরও দেন তারা। গণতন্ত্রের মধ্যে মতভেদ থাকবে, কিন্তু দেশের স্বার্থে সব মতভেদ ভুলা এক জায়গায় আসা ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমার কাছে মনে হয় না যে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এই প্রত্যাশা পূরণ করার জন্য এই বাংলাদেশের আপামর জনতার, আপনার আমাদের সকলের একসাথে এগিয়ে আসতে হবে। শুধুই তৃষ্ণা মেটানো নয়, মুগ্ধের মতো তরুণদের লক্ষ্য ছিল শ্রেণীভেদহীন দেশ গড়া। রক্তস্নাত সেই আত্মত্যাগ ভুলে না যাবার আহ্বানও ছিল
শহীদ স্বজনদের। সময়ের বিবর্তনে ফ্যাকাশে হচ্ছে গ্রাফিতির রং, জমেছে ধুলো। শহীদ স্বজনদের মনের অবস্থাও অনেকটাই তাই। যে বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে জল সূর্য ঢাকা পড়েছে হতাশা আর দীর্ঘশ্বাসের কালো মেঘে। আর এর উত্তরণে দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মনে করেন শহীদ স্বজনরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রংপুরে আবু সাইদ হত্যার পর বিক্ষোভ, বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সেই ঢেউ লাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 18 জুলাই ছাত্র জনতার সাথে সংঘাত বাঁধে পুলিশের। আর পুলিশের হামলা থেকে রক্ষা পেতে ছুটতে ছুটতে বাগবাড়ির একটি ছড়া পার হতে গিয়ে পানিতে ডুবে যান রুদ্র। পুলিশ যখন গোলাগুলি করতেছিল, ও যখন দৌড় দিতেছিল, ও পড়ে গেছিল রাস্তার উপরে। সন্ধ্যার পরে যখন বেরোই, তখনও ও খুব বেশি হাঁটতে পারে না। এই জন্যই মূলত ও যে যখন ভেলা থেকে পড়ে যায়, তখনও খুব বেশি হাত পা আসলে নাড়তে পারে না। আন্দোলনের সময় রুদ্র সেনের তৎপরতা আজও কাঁদায় সহপাঠীদের। সামনে কি হবে বা আমরা কিভাবে এখানে রোল প্লে করতে পারি, আমাদের আন্দোলনে আরো যাওয়া কেন উচিত, সবসময় আমাদের এইগুলো নিয়েই বলতো। তার ডিপার্টমেন্টে একটা শহীদ রুদ্র সেন কর্নার থাকবে, কিংবা ইউনিভার্সিটি সেলে কোনো এক জায়গায় শহীদ রুদ্র সেন কর্নার থাকবে। ক্যাম্পাসে একটি লেকের নামকরণ করা হয়েছে শহীদ রুদ্র সেনের নামে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শহীদ ও হতাহতদের বিষয়ে যথেষ্ট সংবেদনশীল ভূমিকা পালন করছেন তারা। শহীদ রুদ্র সেনের অবদানকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আমরা রুদ্র সেন স্মৃতি একটা লেক অলরেডি আমরা ঘোষণা করেছি। রুদ্র বোনকে যদি প্রয়োজনীয় কোনো চাকরির ক্ষেত্রে সহযোগিতা দেওয়া যায়, সেটারও চেষ্টা চলতেছে। রুদ্র সেনের মতো অসংখ্য স্বপ্নবাজ তরুণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। যদিও শিক্ষার্থীরা বলছেন রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ যথার্থ হয়নি, তবুও তারা হাল ছাড়তে রাজি নন। তারা বলছেন একটি শোষণহীন, বৈষম্যহীন এবং মুক্ত স্বাধীন স্বদেশ গড়ার মাধ্যমেই রুদ্র সেনের প্রকৃত স্বপ্নের বাস্তব প্রতিফলন হওয়া সম্ভব। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। সদ্য বিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে 4,828 কোটি বা 48.28 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকেই এসেছে 869 কোটি বা 8.69 বিলিয়ন ডলার। এর মধ্যে আবার 703 কোটি বা 7.03 বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক থেকে। রপ্তানি আয়ের এ অঙ্কই বলে দেয় যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের শুল্ক হুঁশিয়ারিতেই নাকাল নীতি নির্ধারকরা। এর ওপর অনেকটা নীরবেই রপ্তানি বাণিজ্যে ধেয়ে আসছে আর এক চ্যালেঞ্জ, উন্নয়নশীল দেশের স্বীকৃতি। উদ্যোক্তারা বলছেন, অনিবার্য সে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সন্তোষজনক নয়। এখনো আমাদের এপিআই ইন্ডাস্ট্রিটা আমরা স্বয়ংসম্পূর্ণ হয় নাই, আমাদের R&D আমাদের যথাযথ হয় নাই। এই সক্ষমতা তৈরি করার আমরা অনেক সময় পেয়েছিলাম। অনতিবিলম্বে দ্রুত প্যাটেন্ট প্রোডাক্টগুলোর রেজিস্ট্রেশন যাতে আমাদের স্থানীয় উৎপাদনকারীরা পায়, সেটাকে জোর দিতে হবে। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চার করতে চায়, এগুলোকেও আকর্ষণীয় করে দিতে হবে, যাতে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি হয়ে যায়। বিশ্লেষকরা মনে করেন, গ্রাজুয়েশনের সময় ঘনিয়ে এলেও তার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ের অভাব আছে। এখনো বাংলাদেশের প্রাইভেট সেক্টরের উদ্যোগী জনগণকে অনেক বেশি সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাংক হাতে তুলে দাঁড় করাতে চায়। সরকারি যন্ত্রটা কিন্তু প্রাইভেট সেক্টরকে অতটুকু ভালোবাসে না। আমরা যাতে ঠোকর না খাই, পড়ে না যাই, সেই জন্য সরকার এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে, একযোগে কাজ করতে হবে। প্রস্তুতির দীর্ঘ সময় পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ, তাই ঝুঁকি নিয়েই এখন গ্রাজুয়েশনের দিকে যেতে হচ্ছে। অবশ্যই একটা ঝুঁকি আছে। আমরা এমন সময় এলডিসি থেকে উত্তরণ করব যখন নাকি অনেকগুলি সমস্যা আমাদের অর্থনীতিতে থাকবে। 17-18 মাসের মতো সময় আছে, কারণ শূন্য শুল্ক যখন আর পাবো না, তখন তো আমাকে প্রতিযোগিতা আরও আমার কিন্তু বাড়বে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি এড়ানোর কোনো সুযোগ নেই বাংলাদেশের।
আর এই স্বীকৃতি মিললে বাংলাদেশের অর্থনীতি পড়বে বিরাট এক চ্যালেঞ্জের মুখে। আর সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য রপ্তানি আয় বাড়ানোর কোনো বিকল্প নেই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষাকাল এলেই বাড়ে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া। বৃষ্টির পানি জমে থাকা স্থান, খালবিল, নির্মাণাধীন ভবনে খোলা ড্রাম, বালতি, পানির ট্যাঙ্কি কিংবা পরিত্যক্ত ভবনে দিনের পর দিন জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করায় সেখানে অনায়াসে এডিস মশা বংশবিস্তার করে। রাজধানীতে মশক নিধন কার্যক্রম জোরদারভাবে চললেও ঢাকার বাইরের এলাকাগুলোতে সেই সক্ষমতা না থাকায় বাড়ছে ডেঙ্গুর বিস্তার। ঢাকা সিটির যে ক্যাপাসিটি আছে এডিস মশা নিয়ন্ত্রণের, তাহলে সেই উপজেলার যে ইউনিয়ন একটা, তার কি সেই ক্যাপাসিটি আছে? ধারে কাছেও নেই। ঢাকার এডিস মশা প্রজননের প্যাটার্নটা মোটামুটি জানি, কিন্তু গ্রামেরটা আমরা জানি না। সেগুলোর জন্য যে ডেঙ্গু প্রতিরোধ গ্রামে প্রায় অসম্ভব। কীটতত্ত্ববিদ জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব জায়গায় ফগিং এর পরিবর্তে লার্ভা ধ্বংস ও প্রজনন স্থল নির্মূলে অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই, বর্ষা আসার আগেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। ফগিং করে আসলে মশা মরে না। রাস্তাঘাট, উন্মুক্ত স্থাপনা, উন্মুক্ত জায়গাতে ফগিং না করে সেখানে বরং লার্ভিসাইডিং করা, সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করা, এই কাজটি করাটা খুব জরুরি। মশক নিধনে জড়িত কর্মীদের কাজে অবহেলা ও তাদের মনিটরিং চ্যালেঞ্জ বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। দেখবেন আমাদের কুইক রেসপন্স টিম আছে, সেটা দিয়ে আমরা এই যেখানে পানি জমছে সেই জায়গাতে আমরা আমাদের কিউআরটি টিম গিয়ে সেটা পরিষ্কার করছে। মশার ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিংবা ওষুধের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু নাই। প্রবলেমটা হচ্ছে যে যারা ওষুধ ছিটান তাদেরকে মনিটরিং করাটা একটা চ্যালেঞ্জ। ঘরের ভেতর ও আশপাশে মশার প্রজনন স্থল ধ্বংসে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও মনে করেন ডিএনসিসির প্রশাসক। এই বাড়ির ভিতরে আমাদের মশক কর্মীগুলো যেতে পারে না নিরাপত্তার কারণে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টি আর ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১ জায়গায় ভেঙে জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ফসলি জমি আমনের বীজতলা তলিয়ে যায়, পানির তরে ভেসে যায় মাছের ঘের, ক্ষতির মুখে পড়ে গবাদি পশুর খামার। ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে। নেমে গেছে বন্যার পানি, তবে ক্ষতিগ্রস্ত কৃষক আর খামারিরা এখন দিশেহারা। গ্রামের পুকুর একটাও নাই, সব মাছ চলে গেছে। মাঠে যত জ্বালা মানে বীজ বসাইছি একটাও নাই। আমার আফগানি বেগুন ছিল, বন্যা আমার একটা গাছ রাখে নাই। আমরা পুকুরে মাছ গেছে, ঘর গেছে, চিনের খেল গেছে, ধান গেছে। যে সকল কৃষক আমন বীজতলা করেছে, হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ দিই, আবার বীজতলার মাধ্যমে আমনে ফিরিয়ে নিয়ে আসবো। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব হাতে পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমরা একটি চূড়ান্ত ক্ষয়ক্ষতির বিবরণী আমরা শীঘ্রই তৈরি করতে পারবো এবং তার আলোকে আমাদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজটি আমরা চালাতে পারবো। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ হবে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে সরকার, এমন প্রত্যাশা ফেনীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গেল বছরের ৭ই সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন কর্পোরেশন শিপইয়ার্ডে জাহাজ ভাঙার সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন ১২ শ্রমিক, পরে মারা যান ৬ জন। গত ১০ বছরের প্রতিষ্ঠানটির ৩টি শিপইয়ার্ডে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ শ্রমিকের। এরপরও সতর্ক হয়নি এসএন কর্পোরেশন। এ বিষয়ে জানতে এনায়েত বাজার প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। একসময় ১৫০টির বেশি শিপইয়ার্ড থাকলেও করোনা মহামারী ও ডলার সংকটে পড়ে তা ঠেকেছে ৩০ থেকে ৩৫টিতে। ৩ বছর ধরে হংকং কনভেনশনের শর্ত মেনে গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর হয়েছে মাত্র ১৩টি। শ্রমিক নেতাদের অভিযোগ, জাহাজ ভাঙা শিল্পে মানা হচ্ছে না শ্রম আইন, গড়ে তোলা যায়নি নিরাপদ কর্মক্ষেত্র।
আমি দায়ী করব প্রথমত মালিকরা, তারা যথাযথ ব্যবস্থা নেই না। তারপরে দায়ী প্রশাসন, যারা এটার দায়িত্ব পালন করা না দেখলে এটা বন্ধ করে দেওয়া, করে না। অ্যাক্সিডেন্টটা ঘটে গেলে 3 মাসের জন্য বন্ধ করে, 3 মাস পরে আবার শুরু করে যথারীতি। যে সকল শিপ ব্রেকিং ইয়ার্ড আপনার গ্রিন সার্টিফাইড না, তারা জাহাজ ভাঙার জন্য আর আমদানি করতে পারবে না। জাহাজ ভাঙায় নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার জন্যই সকল শিপ ব্রেকিং ইয়ার্ডকে গ্রিন সার্টিফাইড হতে হবে। গেল 14 বছর চট্টগ্রামে শিপইয়ার্ডের দুর্ঘটনায় প্রাণ গেছে 179 জনের, আহত হন 500-র বেশি শ্রমিক। কাগজ কলমে নানা নিরাপত্তামূলক ব্যবস্থার কথা বলা হলেও উন্নতি নেই পরিস্থিতির। এতে বহুপক্ষীয় গাফলতি দেখছেন বিশেষজ্ঞরা, যদিও তা স্বীকার করতে নারাজ ইয়ার্ড মালিকরা। কোনো শিপ ব্রেকার্স বা কোনো মালিক চায় না যে কোনো ইয়ার্ডে একটা দুর্ঘটনা ঘটুক। ফিল্ড ম্যানেজমেন্টে যারা থাকে অনেক সময় তাদের অবহেলার কারণও কি হয়, আর কিছু এক্সপ্লোশন হয় যেগুলি হয়তো আমাদের দেশে এখন এমন কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয় নাই যে জাহাজের থেকে সম্পূর্ণরূপে গ্যাস নিষ্কাশন করে ফেলবে। স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য ইয়ার্ডে আনার আগে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর সহ 5 দপ্তরের অনুমতি লাগে। সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে পরিত্যক্ত ও কয়েকটি বন্ধ ইয়ার্ডে 6 মাসে শতাধিক লাইটারেজ জাহাজ কেটেছে সিন্ডিকেট চক্র। এতে বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশের। পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে শিপইয়ার্ডে নিয়মিত পরিদর্শন করা হয়। এই সম্প্রতি গত সপ্তাহে আমরা 4টা ইয়ার্ডকে পরিবেশগত ছাড়পত্রের ভায়োলেশনের কারণে অ্যাজ পার আমাদের আইন অনুযায়ী 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা প্রতি সপ্তাহে হচ্ছে। সংশ্লিষ্টদের নজরদারির অভাবে পরিত্যক্ত ইয়ার্ডগুলোতে লাইটারেজ জাহাজ কেটে বিক্রি করা হচ্ছে। এটি বন্ধ না হলে জাহাজ ভাঙ্গা শিল্পে ব্যাপক ক্ষতির শঙ্কা ইয়ার্ড মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আষাঢ় শেষ করে শ্রাবণ মাস শুরু হলেও পঞ্চগড়ে দেখা মেলেনি বৃষ্টির। কখনো কখনো আকাশে হালকা মেঘের দেখা মিললেও তা ক্ষণিকেই মিলিয়ে যাচ্ছে উত্তপ্ত সূর্যের প্রখর রোদে। ভরা বর্ষা মৌসুমে জেলায় বৃষ্টিপাত না হওয়ায় শুষ্ক জমি নিয়ে বিপাকে কৃষক। উপায় না পায় গাড়া শুরু করছি, কেউ কেউ অপেক্ষা হইতে হইতে, কেউ তো গাড়ার সুযোগে পানি এলাও তো গাড়াও পারেনি। অনাবৃষ্টির কারণে মাটি শুকিয়ে যাচ্ছে এবং ফেটে যাচ্ছে। চলতি মৌসুমে বাধ্য হয়ে অনেকে সেচের মাধ্যমে চালাচ্ছেন আমন ধান বোনার কাজ। এতে একদিকে উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ, অন্যদিকে সঠিক সময়ে আমনের চারা বুনতে না পেরে ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। অপেক্ষা করতে হতে এখন আমরা ছেলে মেশিন দিয়ে কাল সন্ধ্যা পানি দিছি, আজকে লোকদের গাড়ায় নেছে ধান চাষ করে নেয়। গাছ ভাত তো লাগছে, বিচন নষ্ট হয়ে যাচ্ছে, আর এখন মেশিন দিয়ে পানি দিয়ে গাড়াছি। মৌসুমের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় কৃষি বিভাগও পরামর্শ দিচ্ছে সেচের মাধ্যমে আমন রোপণের। চাষি পর্যায়ে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে তাদেরকে সম্পূরক সেচ ব্যবহার করে যত দ্রুত সম্ভব যাতে চারার বয়স বৃদ্ধি না হয়, এই অবস্থায় যেন তারা রোপা আমন লাগান, এ বিষয়ে আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, লিফলেট বিতরণ করছি। এবার পঞ্চগড় জেলায় 1,30,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ছোটদের কমিক, বড়দের নস্টালজিয়া, পিনাটস, চার্লি ব্রাউন, স্নুপি, উডস্টক এই চরিত্রগুলো বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে কয়েক প্রজন্ম ধরে। এবার চিরচেনা সেই কমিক স্ট্রিপের 75 বছর পূর্তিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ব্রিটেনের রয়্যাল মেইল। প্রকাশ করা হয়েছে বিশেষ 8টি স্মারক ডাকটিকিট, যেখানে দেখা যাচ্ছে পিনাটস চরিত্রগুলোর ভিন্ন ভিন্ন ভঙ্গিমা। একটি ডিজাইনে দেখা যাচ্ছে স্নুপি এবং উডস্টককে বাকিংহাম প্যালেসের প্রহরী সেজে দাঁড়িয়ে থাকতে, অন্যটিতে স্নুপি শুয়ে আছে একেবারে ব্রিটিশ লাল ডাক বাক্সের ওপর। আরেকটি টিকিটে চার্লি ব্রাউন এবং স্নুপি একসঙ্গে উপভোগ করছে ব্রিটিশ স্টাইল চা এবং কেক।
পিনাটস কমিক স্ট্রিপের যাত্রা শুরু হয় 1950 সালের 2রা অক্টোবর। নির্মাতা চার্লস এম শুলস রচিত ও আঁকা এই সাদা কালো স্ট্রিপটি খুব দ্রুতই জায়গা করে নেয় পাঠকদের মনে। 2000 সালের 12ই ফেব্রুয়ারি তার মৃত্যুর পরের দিন 13ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় শেষ পর্ব। রয়্যাল মেইলের পক্ষ থেকে জানানো হয় স্মারক ডাকটিকিটগুলো বাজারে আসবে 24শে জুলাই। তবে আগ্রহীরা চাইলে এখন থেকে অনলাইনে প্রি অর্ডার করতে পারেন। পিনাটস শুধু কমিক নয়, এটি হাসি আর অনন্য এক শৈল্পিক বুদ্ধিমত্তার এক অভিনব কৌশল। রয়্যাল মেইলের এই উদ্যোগ যেন পিনাটসের সেই চিরন্তন আবেদনকে পৌঁছে দিচ্ছে নতুন প্রজন্মের কাছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।